আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অস্তিত্ব সংকটে পড়া শুরু হয়েছে, শুধু বলার কেউ নেই, সৎ সাহস নেই। যারা বলছে তারা খুব ঝুঁকি নিয়ে বলছে, আমাদের মতো অনেক রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে বলছে। দু একটা কথা, কিছু কথা বলি। কেন বলি? কারণ এটা আমারও দেশ, আমারও অধিকার আছে। আমি দেখছি যে এটা ধীরে ধীরে অনেকগুলো লোক বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। দেশকে বিপদগ্রস্ত করার জন্য অনেক লোক প্রস্তুত হয়ে আছে। আপনারা জানেন ২৪-এ যারা আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, তারা সমন্বয়ক। প্রথমে এরা বলেছিল এদের কোনো স্ট্রাকচার নেই, কাঠামো নেই, এদের কোনো চাহিদা নেই, শুধু বৈষম্যটা দূর করতে চেয়েছিল এবং তারা কোটা নিয়েই শুধু ওখানে একটা সেন্টার, একটা কেন্দ্র নিয়েই পড়েছিলেন যে শুধু কোটা হলেই হয়। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে তাদেরকে বোঝানো হয়েছে, তারা দেখছে যে আমরা এতদিন পারিনি, এদের সাথে যদি আমরা ইনক্লুড হই তাহলে সরকারকে পতন ঘটাতে পারবো, সেজন্য তারা মোটিভেটেড হয়েছে। অথচ যারা সমন্বয়ক, তাদের মাথায় কিন্তু এইটি ইন্টেনশন, অর্থাৎ যারা কোনো দলের সাথে সংশ্লিষ্ট ছিল না, তাদের মাথায় এইটি ইন্টেনশন কোনো দিন ছিল না, এই চিন্তা কোনো দিন ছিল না। ১৫৮ জন সমন্বয়ক একজন আর একজনকে চেনে না। এই যে ছাত্ররা সরকারে ঢুকে পড়েছে, সরকারে ঢুকে তারা আবার দল করার চেষ্টা করছে। নানা রকম দুর্নীতি, পদোন্নতি, এগুলোর সাথে ছাত্র সমন্বয়করা জড়িয়ে পড়েছে এবং বাংলাদেশকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য স্বাধীনতা সংগ্রামের যে বিরোধী শক্তি, তাদের সঙ্গে এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে। বাংলাদেশের ৪-৫ জন মানুষ যাদেরকে অন্ধকারের মানুষ বলা যেতে পারে, এই ৪-৫ জন আবার নাম করাও ব্যক্তিত্ব, যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসের মতন এরকম কিছু ব্যক্তিত্ব। এরা যারা এদেশ থেকে বিতাড়িত, এবং দেখেন এরা কোনো সময় এদেশে আর আসতে পারে না। এখন তো অনেকেই দেখেন যারা আওয়ামী সরকারের আমলে চলে গিয়েছিল, মাহমুদুর রহমান মান্না, ওই যে আমার দেশ পত্রিকার সম্পাদক, তারপরে আপনার লাল গোলাপ টকশোর যে রেহমান সোবান নাকি, এই সহ কিন্তু অনেকে ফিরে আসছে। কিন্তু এই দেখেন ইলিয়াস, এই পিনাকি ভট্টাচার্য, এরা কিন্তু কখনো ফিরে আসতে পারবে না। যদি বাংলাদেশের আইন আদালত এটাকে যদি কেউ সম্মান করে এবং এর উপর যদি কেউ আস্থা রাখে, বিশ্বাস রাখে, এটা পারবে না। কারণ এর অনেক কাহিনী আছে। তারা বাংলাদেশকে এমন একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন, এই ৪-৫ জন এমন একটা ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যে মানুষ অসহায়, যে মানুষ দরিদ্র, যে মানুষ শিক্ষা দীক্ষায় কম, তাদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে বা তাদের আবেগকে ব্যবহার করে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ওনারা। মনে রাখতে হবে, বাংলাদেশের জন্ম ওই কারণে হয়নি, এবং বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, একই সাথে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক চেতনায়ও অত্যন্ত প্রবল, তীব্রতার এবং গণতান্ত্রিক চেতনাকেও বিশ্বাস করে। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের আধুনিকতাও আছে, উদারনৈতিক গণতন্ত্রও আছে। এই যে আপনারা বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলি, উনি ওয়েস্টার্ন ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসিতে অনুসারী। তিনি কিভাবে একটা ডাইরেক্ট শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়লেন। তার রাজনৈতিক চিন্তাধারণার সীমাবদ্ধতার কারণে তিনি এর মধ্যে ঢুকে পড়েছেন, এটা তিনি নিজ মুখেই স্বীকার করেছেন নুরুল কবিরের সাক্ষাৎকারে, এবং তার অপারগতা এবং এখানে না আসা বা এই জগতে তিনি মানুষ না, এ কথাগুলো তিনি বলেছেন। এখন তাকে এবং তাদেরকে রক্ষা করা আমাদের মনে হচ্ছে নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। কারণ ওই ডিরেকশনের কারণে, ওই যে ৪-৫ জনের গতিবিধির কারণে এবং তাদের সাঙ্গপাঙ্গ বা তাদের লেসপেন্সার বা তাদের কথায় যারা মোটিভেটেড হয়, তাদের ফাপড়ে পড়ে যারা ক্ষমতায় আসেন বা ক্ষমতা চালাচ্ছেন, এরা আস্তে আস্তে নিজেদেরকে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন। এখন এখন ঘটনা হলো, এখন এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, নানা কথা বলা হচ্ছে। সংস্কার আগে না নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, ডাকসু জাকসু এইগুলো নির্বাচন করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। বাংলাদেশে 1971 সালে 10ই এপ্রিল যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের চেয়ে বড় কোনো ঘোষণা বা অঙ্গীকার একটা দেশের জন্য দরকার আছে বলে আমার মনে হয় না, বা আমি এটা বুঝি না। এই যে অঙ্গীকার, আমরা সাম্য প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে।
গণতন্ত্র থাকলে মানুষের অধিকার এমনিতে নিশ্চিত হয়ে যায়। আপনি যে ধর্মের, বর্ণের, গোত্রের বা যে এথনিক গ্রুপের হন না কেন, সেই জায়গাগুলো আমরা মনোযোগ না দিয়ে নানা রকমের বয়ান হাজির করার চেষ্টা করা হচ্ছে। কেউ মানে এক বয়ানকে ধ্বংস করে আরও অনেকগুলো বয়ান, কেউ মানে ও ধর্মের বয়ান, কেউ জাতীয়তাবাদের বয়ান, কেউ মনে করেন মানে ধর্মকে কুক্ষিগত করে, ধর্মকে পুঁজি করে তার একটা আলাদা ন্যারেটিভ সৃষ্টি করা, কেউ আবার ওই 5 জনের ন্যারেটিভ নিয়ে আগানো, এই যে বিভিন্ন ন্যারেটিভ, কেউ মুজিববাদের ন্যারেটিভ নিয়ে আগানো, এই যে বয়ান কেন রাখছেন আপনারা? বয়ানের উপর না চলে আপনি গণতন্ত্রের সিস্টেমে আসেন। কেউ তো আসেন না। আপনারা এই নতুন বয়ান সৃষ্টি করে আমি বয়ান হাজির করার আপনারা কেন চেষ্টা করছেন? আমি মনে করি আপনারা নতুন বয়ান বা বয়ানের যে পরিণতি কী হতে পারে সেগুলো আপনারা দেখছেন। আমি মনে করি বা আমরা মনে করি বাংলাদেশে একটি নির্বাচন দরকার। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায়, এবং যেহেতু এটি নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, এবং তাদের যদি সাহস থাকে তারা নির্বাচন করবে, এবং আমি মনে করি তাদের এই নির্বাচনের করার অধিকার আছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ আপনারা তো জনগণের কথাই বলছেন যে জনগণ আওয়ামী লীগকে আর চায় না, আওয়ামী লীগের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা, ভরসা চলে গিয়েছে, তারা তাদেরকে চায় না। তাহলে চায় না যখন নির্বাচনে আসলে সমস্যা কী? নির্বাচনে আসলে তো তারা জয়লাভ করবে না। এর নামই তো গণতন্ত্র, যে আমরা জনগণ চাই কি না চাই বা সাধারণ জনগণ চাই কি না চাই সেটা নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। আপনি বলে আপনার দলকে গ্লোরিয়াস করতেছেন, অন্যদেরকে বলতেছেন ওরে চায় না, ওরে ক্ষমতাশীল, এর নাম তো গণতন্ত্র নয়। বিএনপিকে আন্ডারমাইন করারও কিছু নেই। জামাতও অংশগ্রহণ করবে, নির্বাচন করবে, তারাও যদি তাদের সক্ষমতা প্রকাশ করতে পারে, জনগণের ম্যান্ডেট পায়, কোনো সমস্যা নেই। মিডিয়ায় আমরা যেটা দেখি, শাসনের দুর্বলতা সৃষ্টি হয়েছে, ব্যাপক দুর্বলতা, এবং আন্তর্জাতিক মহল কিন্তু এটা আর বেশি দিন অ্যাকসেপ্ট করবে না। এরপরে এখানে দেখবেন বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য কিছুই আর হবে না যদি না পলিটিক্যাল স্ট্যাবিলিটি না আসে, যদি নির্বাচন না হয়। আপনারা দেখেন যে কি লাভ হইতেছে, কোনো সংস্কারের লাভ হইতেছে না। আমি বেশি না, একটা উদাহরণ দিই। আপনারা দেখেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করার কথা, কিন্তু এখন এসে এটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে হাজির করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই খফড়ার মধ্যেও যদি আমরা দেখি, এরা কিন্তু আগের সেই মানে বলাই থেকে বের হতে পারেনি। এখনও সেই ইন্ট্রোগেশন, মানে তাকে মানুষকে গ্রেপ্তার করা, হুমসিকালি গ্রেপ্তার করা, তাকে তুলে নিয়ে এসে জবাবদিহিতা চাওয়া, এবং বিভিন্ন ধরনের সাইবার বুলিং এগুলো কিন্তু রাখছে। খুব বেশি অধ্যাদেশে যে উন্নতি অবনতি হয়েছে এটা কিন্তু নয়, সেখানেও কিন্তু অপব্যবহারের নানা ঝুঁকি কিন্তু দেখা যাচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের আপনাদের সে মানে আপনারা ধরছেন এভাবে যে এতে করে বড় বড় ব্যবসায়ীদের আপনারা এমনভাবে টাইট করছেন বা এমনভাবে ধরছেন, এতে করে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আপনি তার সুনির্দিষ্ট অপরাধের বিচার করুন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা, বিদেশে যেতে না দেওয়া, দুদকে ডেকে নিয়ে জায়গা জমি মানে কোপ করছেন, সবাইকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এগুলো ফখরুদ্দিন মহিউদ্দিন আমলেও 2000 মানে এগুলো কিন্তু খুব বেশি কাজে আসেনি, এখনও কাজে আসবে বলে আমার মনে হয় না। এবং মাথায় রাখতে হবে, বিশেষ করে এখন যারা বিচার প্রক্রিয়ার সাথে আছেন, আইন প্রক্রিয়ার সাথে আছেন, দুদকে আছেন বা বিভিন্ন মানে মহলে আছেন, তাদেরকে এখন মাথায় রাখতে হবে এই যে শাসন ক্ষমতার সাথে যুক্ত কতিপয় ইম্যাচিউরড, আবেগী এবং মানে এদের দ্বারা প্ররোচিত হেন না, বা এদের দ্বারা প্ররোচিত হয়ে আপনারা আপনার বিচার কার্য থেকে, আইন থেকে, আপনার দুদকের মানে কার্যক্রম থেকে আপনারা খুব বেশি অন্যায় বা অত্যাচার করিয়েন না বা ভুল কাজ করিয়েন না। কেননা আপনারা যারা চলে গেছে এদের কাছ থেকে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বড় যে সমস্যা, আমরা অতীত থেকে শিক্ষা নেই না, শুধু মুখে মুখে বলি, কিন্তু বাস্তবতা খুব ভিন্ন হয়। যদি শিক্ষায় নিতাম তাহলে এতদিন আমার এই আইন, বিচার, এই দুদক এগুলো ওয়েল ফাংশন করতো, এগুলো এরকম হজাবারালো অবস্থায় চলে আসতো না। এজন্য বলবো সুবিবেচনার সাথে আপনারা অ্যাকশানগুলো নেবেন। 2007-08-এর মতো আবেগে পড়ে এবং কোনো মানে শক্তি দ্বারা প্ররোচিত হয়ে না, তাহলে কিন্তু আপনারাও বিপদে পড়বেন। এটা লিখে রাখেন, আপনারাও কিন্তু যদি আবেগ থেকে বের না হতে পারেন, আপনি পেশি শক্তির কাছে বা উপরের চাপ থেকে বা মানে আবেগী লোকদের মানে চাপ থেকে বা অপশক্তির হাত থেকে রক্ষা নিজেদেরকে না করতে পারেন, ওখান থেকে বের না হতে পারেন,
আমরা সকলেই বিপদে পড়ব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।